নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথায় আছে, মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন মানুষ ঘুরে দাঁড়ায়। আর সেই ঘটনা সাক্ষী রইল আজকে বাউরিয়া। আমি আপনাদের জানিয়েছিলাম যে উত্তপ্ত বাউরিয়া, কিভাবে মানুষ সবাই ক্রোধান্বিত হয়ে পড়েছিল, কারণ একটা কোম্পানি এবং কিছু নেতৃত্বের যোগ সাজসে যে অদ্ভুত হাঁসফাঁস করা পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে মানুষ রিয়্যাক্ট করেছিল। আজ সেখানে একটা আন্দোলন দেখলাম, যে আন্দোলন কিন্তু আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে যে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। নন্দীগ্রামের আন্দোলন আপনারা দেখেছেন সিঙ্গুরের আন্দোলন, কিন্তু এরকমই একটা আন্দোলন কিন্তু এবার গড়ে উঠছে হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়ার অন্তর্গত ফোর্ট গ্লাস্টারে, যেখানে মিল কর্তৃপক্ষ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে এবং আজ তারা ঐক্যবদ্ধ হয়ে শপথ নিল। এবং সেই অনুষ্ঠানে সাক্ষী হতে পারলাম আমি। তার কারণ হচ্ছে, পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমাকে তাদের সবাই ডেকে নেয় এবং ডেকে তারা বলে যে এখন এখানে এসে আসল ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন। সেই ঘটনার পূর্ণাঙ্গটা আমি আপনাদের শোনাচ্ছি, শুনুন। কোন দিক থেকে আমাদের অধিকার নেই, আমাদের ঘরে ছাদ কেড়ে নেবে, এটা কি করে করতে পারে? আপনার মনে হয় এটা করতে পারে? এর আগে নর্থবিন মাঠে যে তেলের পয়সা ছিল, ওনারা এসে কোম্পানির লোককে ওখানে বাধা দেওয়ার পরে ওনারা কি বলেন কি, না এটা আমার জায়গা, আমাকে টাকা দিতে হবে। ওনারা তখন কি বললেন, ঠিক আছে আপনার জায়গা আমাকে কাজ করতে দিন, যখন কাজ হবে আমরা বসে ঠিক করবো। খুনি ম্যানেজমেন্ট যখন ওদের সঙ্গে বসতে গেল, তখন বললেন ঠিক আছে আপনার দলিলটা আপনি দেখান, আমি যে আপনাকে টাকা দিব, ভাড়া দিব, কিসের জন্য দিব। তখন উনি দেখছেন কিনা এনার কাছে কোনো কাগজ নেই। এখন আমি দেখে নিচ্ছি রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে, আমাদের বাপ্পারা তার মূল্যবান টাকা বাড়ার জন্য যাচ্ছি দাঁড়িয়ে স্যার বাপ্পারাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই জানাই উপস্থিত যারা আছে ফোর্ট গ্লাস্টারের সমস্ত মানুষকে, দেখুন আমি একজন ফোর্ট গ্লাস্টার নাগরিক, ছোট থেকে এখানে বড় হয়েছি। আমার জীবনে আমি কোনোদিন এরকম একটা পরিস্থিতি দেখি। এই দেখার পেছনে কারণ হচ্ছে, কিছু মনে করবেন না, আপনারা সবার জন্য আজকে এই অবস্থা। আজকে আপনারা ইউনাইটেড হয়েছে, যখন এত বড় জায়গায় এসে গেছে, আমাদের আরো আগে ইউনাইটেড হওয়া উচিত ছিল। কোম্পানি আমাদের তুলে দেবে, এটা তো সবচেয়ে বড় কথা। কোম্পানির হাতে কি আছে এগুলো আগে জানতে হবে। আমার পূর্ববর্তী বক্তাদের কথা আমি শুনছিলাম, খুব সুন্দর বলেছিল আমাদের উজ্জ্বল ঘোষ, মানে পাকা অ্যাপ্লিকেশন দেবেন না। এই কোম্পানি আপনাদেরকে কি বলে আমি ছোট্ট করে বোঝাচ্ছি, আপনারা বুঝে যাবেন। আপনাদের প্রত্যেকের তো বাবা মা আছে, আমার যেমন বাবা আছে, আমার বাবার নাম হচ্ছে পরিমল ব্যানার্জি। পাশ থেকে কেউ যদি বলে ওটা আমার বাবা, আমাকে অ্যাপ্লিকেশন করবে, তা আমি কি বলবো ওটা আমার বাবা? বাবা নয়। অর্থাৎ যে কোম্পানিটা বলছে আপনারা অ্যাপ্লিকেশন করুন, প্রথমে জানবেন সেই কোম্পানির এই জায়গাটা নয়। অনেকগুলো আইনি পরিভাষা আছে, যখনই আমরা আইনে এই লড়াই লড়ি তখন আমরা জিতি। আমি আমার নিজের ঘর তৈরি করতে গিয়ে দেখেছি কোম্পানি পুলিশ পাঠিয়েছে, পুলিশের সঙ্গে লড়েছি। কোম্পানি মিউনিসিপ্যালিটিকে পাঠিয়েছে, তাকেও জবাব দিয়েছি, কোম্পানি পালিয়ে গেছে। মানে কোম্পানির কাছে কাগজ নেই। যে কোম্পানির কাছে কাগজ থাকবে সে আপনাকে তুলে দেবে, এদের কাছে কাগজ নেই। এরা শুধুমাত্র জোর দেখাচ্ছে। কি জোর দেখাচ্ছে? আমাদের মধ্যে ভেঙে দিয়েছে। তখন আমি বিজেপি, আপনি তৃণমূল, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ বাঙালি, কেউ অবাঙালি, কেউ হিন্দু, কেউ মুসলমান। ভাঙ
এসেছি ছাদ বাঁচাতে। ছাদ বাঁচাতে গেলে আমাদের একত্রিত হতে হবে। আমাদের মধ্যে থেকে দুজনকে, শৈলেনকে আর মনোজকে, এরা দুজন গিয়েছিল কাদের জন্য? আমাদের সবার জন্য। মিলের মধ্যে গিয়েছিল, সবাইকে দিয়ে গেছিল, তাদেরকে চার্জশিট দিয়ে দিয়েছে। আন্দোলন এখানেই শেষ না, তারা এখনো লড়ছে। তারা বলছে যার চাকরি, কিন্তু ছাদের লড়াই ছাড়বো না, দিয়েছে দম। তাদের কাছে আমাদের থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। রাজনীতি ভুলে যেতে হবে, ধর্ম ভুলতে হবে, কারণ বাঁচার লড়াই। আমি মন্দিরে যাব, আপনি মসজিদে যাবেন, কিন্তু যাওয়ার আগে কিন্তু বাড়ির মাথার উপর ছাদটা থাকতে হবে। সেই ছাদই যদি না থাকে, কি করতে যাবো আমরা? কোথায় যাব? আপনি বিজেপি করবেন, তৃণমূল করবেন, সিপিএম করবেন, কংগ্রেস করবেন, যে যাই হোক, আলটিমেটলি বাড়িতে তো ফিরতে হবে। সেই বাড়ি যদি না থাকে, কোথায় যাবেন? তাই আমাদের জানতে হবে। এই যে টোটাল জমি দেখছেন, আমি ছোট ছোট খুঁটিনাটি বলে দিচ্ছি, যারা যারা উকিলের কাছে যাবেন এই কথাগুলো বলবেন, কাজে লাগবে আপনাদের। এই জমিটা যেটা দেখছেন, যে জমিটা আমরা বসবাস করি, এই জমিটা হচ্ছে 57 একর। কোনদিন কোন কোম্পানি 57 একর জমি রাখার জায়গা নেই, আর সেই জায়গাটা রাখতে পারে না। আর একটা কথা মাথার মধ্যে রেখে দেবেন, 57 একর জমি কোন কোম্পানি তার জমি থাকতে পারে না। এই সবকিছু লিজে চলে, প্রত্যেকটা কোম্পানিকে সরকার লিজে জমি দেয়। এই জায়গাটা যা ছিল, পুরো জায়গাটা দাড়িচক, সেই জায়গাটার মালিক ছিলেন আমরা এখানে থাকি লোকাল ময়দার উপরে, তার মানে দীপক ঘোষ, দোকান আছে হোটেল, তার দাদু হচ্ছে জায়গা। উরুমের রাজবাড়িতে এই জমি একটা অংশ আছে, পার্ট আছে, আপনাকে সব জানতে হবে। যদি কোনো জায়গার হিস্ট্রি না জানেন, সেই লড়াই আপনি লড়তে পারবেন না। জানতে হবে এই জমিটা কাদের ছিল, সেখান থেকে কোম্পানি হচ্ছে, তার কারণ হচ্ছে কোম্পানি হলে একটা ভালো উপকার হবে, মানুষের উপকার হবে, তার জন্য কোম্পানিকে জমিটা দিয়েছিল সরকার। এই জমিটা লিজে পাওয়া, লিজে পাওয়া কোন জমি শক্ত হয় না, মালিকানা আসে না। আপনারা বা আমরা যারা যারা অ্যাপ্লিকেশন করি, বলে না বাড়িতে এসে, আরে ঝামেলার কি দরকার আছে রে ভাই, একটা অ্যাপ্লিকেশন করে দিলেই তো ঝামেলা মিটে যায়। তুমি টালির চাপ করো, তুমি ছাদ করো, ছাদ করতে দেবে না, বলবে টিনের চাল লাগাও, তুমি একটা অ্যাপ্লিকেশন করে দাও। আমরাও ভাবি কি হবে ঝামেলা করে, একটা সামান্য অ্যাপ্লিকেশন করলে যদি ঝামেলা মিটে যায়, একটা অ্যাপ্লিকেশন করে দিলাম। যেই আপনি অ্যাপ্লিকেশন করবেন, সঙ্গে সঙ্গে কোম্পানি এইটাকে কাগজ করে দেখাবে কোর্টে নিয়ে গিয়ে, দেখো এটা আমার জমি। মানে আমি বলছি এই জায়গাটা আমার। আপনি যদি আমাকে চিঠিতে লিখে দেন কাগজে যে এই জায়গাটা পারমিশন দিলে আমি অনুষ্ঠান করবো, ওই কাগজটা আমার কাছে এভিডেন্স। আর এরকম এভিডেন্স প্রত্যেকের কাছ থেকে এরা কালেক্ট করেছে। আজকের পর থেকে কাউকে তো দেবেন না, তার সঙ্গে সঙ্গে যখনই কোনোদিন প্রশ্ন উঠবে, বলবেন ওই কাগজটা আমি লিখিনি। হ্যান্ড রাইটিং এক্সপার্ট যদি প্রমাণ করতে না পারে, কাজ করা হবে, কিচ্ছু করতে পারবে না। তাই আমাদের বুঝতে হবে, এই লড়াইটা বুদ্ধি দিয়ে লড়তে হবে। এই লড়াই এমনি লড়াই যাবে না। আপনি লড়তে যাবেন, মারপিট করতে যাবেন, ধাক্কাধাক্কি করবেন, পুলিশ কেস দেবে। আমাদের প্রত্যেককে পুলিশ কেস দেয়। পুলিশ কি কি কেস দেয় আপনারা ভালো করে শুনে রাখুন, পরিষ্কার হয়ে যাবে। পুলিশ কেস দেয়, যে জায়গাটা আপনি করছেন সেখানে কোম্পানি এসে আটকাতে আসছে, আপনি বললেন আমি করবো। কোম্পানি একটা নোটিশ ফোটিশ পাঠায় উকিলের, ও বেকার একটা উকিল আছে, উকিলের নোটিশ গুলো আছে, নোটিশের কোনো ভ্যালু নেই। নোটিশ পাঠালো, আপনি শুনলেন না, সঙ্গে সঙ্গে কি বললো, পুলিশকে বললো। আর এখানকার পুলিশ একটা অদ্ভুত ব্যাপার, সিভিল ম্যাটারে পুলিশ ঢুকতে পারে, এটা সুপ্রিম কোর্টের আইন। কিন্তু এইখানে, অর্থাৎ এই বাংলার বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে, ভোট ক্লাস্টারে এই বাউরিয়া থানাতে এমন হচ্ছে যে কোনো অফিসারকে দেখবেন পাঠিয়ে দিয়েছে, অফিসার এসে হাজির, কাজ বন্ধ করো। মনে রাখবেন, কাজ বন্ধ করার নোটিশ বা যা কিছুই আসে সেগুলো আদালত দেয়। আপনার কাজ বন্ধ করার অধিকার একমাত্র আদালতের আছে। আদালত যদি কোনো কাগজ দেয়, সঙ্গে সঙ্গে মানবেন, কোনো এদিক ওদিক করবেন না। কোম্পানি কোনোদিন কোনো কাজ বন্ধ করতে পারে না, পুলিশও পারে না। পুলিশ বলতে পারে আপনারা স্ট্যাটাস কো মেনটেন করুন, মানে 144 ধারা জারি করেছে, সেই ধারা জারি করেছে, আপনি পিস মেনটেন করুন। পুলিশ কোনোদিন আপনাকে কাজ থেকে আটকাতে পারে না, বলতে পারে না কাজ বন্ধ করো। পুলিশ যাদের ধরে নিয়ে যায়, রাত্রিবেলা দেখবেন মিস্ত্রিদের ছেড়ে দেয়, সামান্য কিছু চার্জ করে, আর সেগুলো এসব কেসগুলো দেয়, দেখবেন 107 টাইপের কেস দেয়। আর কি দেয়, কোথাও দেখবেন বলছে শিকদার বলছে আমাকে গালাগালি দিয়েছে, কোথাও দেখবেন কোম্পানির লোক বলছে আমাকে মেরেছে। এই কেসগুলো সাজানো হয়। তাই কোনো তর্কে তর্কে যাবেন না, সোজা বলবেন কাগজ দেখান, আমি কাজ বন্ধ করে দেবো। কাগজ দেখালেই কাজ বন্ধ, কারোর কথা শুনতে হবে না, কারোর কথা না। আদালতের কাগজ আসবে,
বন্ধ করে দেবেন কাজ। আদালতে গিয়ে লড়তে হয় কিভাবে আমি বলে দিচ্ছি, খুব সুবিধা হবে আপনাদের, শুনে রাখুন। আদালতে যাবেন, কারোর বাড়িতে যদি 144 করলো বা কোনো কিছু করলো, ইনজাংশন করলো, সঙ্গে সঙ্গে যান সিভিল ম্যাটার, এটা নিয়ে আদালতে গেলে আদালত জানতে চাইছে আপনার জমির কাগজ আছে। কোম্পানি বলছে আমার কাগজ আছে, কিন্তু কোম্পানিকে আদালতে গিয়ে গ্রহণ করতে হয়, আশাকারী গিয়ে পারে না। প্রত্যেকটা কেসের হয়। আমার ক্ষেত্রে দেখেছি, আমার পাশে ভাই আছে মানস মিত্র, মানে রঞ্জন যার নাম, তার বাড়ির কেসটা দেখেছি আমি, হেরে গেছে। পরপর দুবার ইনজেকশন দিয়েছিল, দুটোইকে আমরা ভ্যাকেট করে দিয়েছিল। তার কারণ আদালত বলেছিল কাগজ নিয়ে আসো, এই কোম্পানি কিন্তু কোনো কাগজ নিয়ে যেতে পারেনি। তাই আমাদের হাতে কাগজ আছে, এভিডেন্স আছে। আর মনে রাখবেন একটা কথা, প্রত্যেকটা লাইনে লাইনে দেখুন আপনি, আমাদের আগের বক্তা বলে গেছে যে লাইনে লাইনে লাইট আছে, কোম্পানি মানে পৌরসভা থেকে লাইট করে দিচ্ছে, রাস্তা করে দিয়েছে, সব যখন করে দিয়েছে, আপনি কোনোদিন দেখবেন মিলের কোয়ার্টারের মধ্যে কোনো জায়গায় পৌরসভা লাইট আছে? বা মিলের কোনো জায়গায় কোনো কোয়ার্টারের মধ্যে পৌরসভা রাস্তা করে দিচ্ছে? এখানে অনেক মিলের লোকটা আছে, বলতে পারবেন আছে কোথাও? কোথাও হয়? কারোর বাড়িতে করে দেয় না, কারোর বাড়িতে করে দেয় না, পার্সোনাল প্রপার্টিতে করতে পারে না, কোম্পানি প্রপার্টি তো করবেই না, কিন্তু এক্ষেত্রে করছে। তার মানে এই জায়গাটা কিন্তু পৌরসভার আন্ডারে চলে আসে। আমাদের এই টোটাল ল্যান্ডটা কিন্তু ভ্যাকেট হয়ে আছে। এগুলো আমাদের আইনি লড়াই লড়তে হবে। আর এই আইনি লড়াই লড়ার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। আমি একা লড়াই করবো, আপনি একা লড়াই করবেন, কি একা একা লড়াই করতে করতে আজকে আমরা হেরে গেছি, বাড়ির ছাদ চলে যাওয়ার চিন্তায় আছে। তাই এক হতে হবে। খুব ভালো লাগছে আপনারা ইউনাইটেড হচ্ছেন, কোনো রাজনীতি দরকার নেই। আমি বিজেপি করে বলে বিজেপি করতে হবে, তৃণমূল করে বলে কিচ্ছু দরকার নেই। বাঁচার লড়াই, ছাদ বাঁচানোর লড়াই, আমরা সবাই এক। এটা শুধু মাথায় রাখবে, আগামী দিনে আরো লড়াই হবে। প্রত্যেকটা লড়াই আমরা একসঙ্গে থাকবো। একটা ছোট্ট গান আমি শুনেছিলাম, একটা সিনেমাটার নাম মনে নেই, বলছে ইতনে बाजू इतने सर किनले दुश्मन ध्यान से हारेगा वो हर बाजी जब खेले हम जी जान से। तो हमें खेलते হবে, হারবে আমরা যদি জি জান দিয়ে লড়ি, আমরা হারাবো। কোম্পানিকে হারাতে আমরা এই জিতে লড়বো, প্রত্যেক জায়গায় লড়বো। একটা কর্মীকে যদি আমাদের মিলের ভেতরে বের করে দেয়, আমরা রাস্তা অবরোধ করবো। আর একটা কথা বলে রাখছি, কখনো মিলের গেটের ভেতরে ঢুকবেন না, ঢুকতে হবে না, আমরা রাস্তা অবরোধ করে দিতে পারি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করবো, গণতন্ত্র আমাদের রাস্তা দেখায়, আন্দোলন আমরা করতে পারি। আইন আদালত সব আমাদের দিকে আছে। আদালতে যাবো, আদালতে দরজা খটখট করলে বিচার পাওয়া যায়। আজও আদালত বিক্রি হয়নি। এই আদালতে হারবো তো, ওপরে আদালত আছে। কোম্পানির কাছে প্রচুর পয়সা আছে, কোম্পানির কাছে পয়সা থাকলে কোম্পানির কাছে কাগজ নেই, যার কাছে কাগজ নেই সে কিচ্ছু করতে পারে না। তাই এই লড়াই আমরা জিতে আছি। আর যদি কোম্পানির দম থাকতো, তাহলে কোম্পানি এখানে ম্যানেজমেন্টের কোনো লোককে বসে নিত, ত্রিপাক্ষিক বৈঠক হবে আমি শুনেছিলাম, কিন্তু ত্রিপাক্ষিক কোথায়? কিছুই নেই। অর্থাৎ কোম্পানির কাছে এখানে এসে বলার মতো কিছু নেই, ভয় পাচ্ছে কোম্পানি, তার কারণ কোম্পানির হাতে কিছু নেই। তাই লড়াই আমরা জিতে আছি। আগামী দিনে জিততে পারবো যদি আপনারা এক হন। এক হবেন? হ্যাঁ। এই লড়াই লড়বেন? আমরা জিতে যাবো। জিত আমরা ফের করে নিয়ে আসবো। সব লাইনে লাইনে আমরা এক হবো। প্রত্যেক জায়গায় কমিটি তৈরি করবো, প্রত্যেক জায়গায় কমিটি আমরা এক জায়গায় ইউনাইটেডলি লড়বো, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি লড়বো। এই লড়াই চলবে যতদিন না জিত আসছে, লড়াই চলবে, লড়াই চলবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। শুনলেন, অনেকেই আমাকে বলেন, দেখি রুদ্রবার্তায় অনেকে বলেন, দেখেছি আমি, দেখছিলাম কমেন্ট বক্সে দেখছিলাম, তোর বাড়ি কোথায়, তুই কোথায় থাকিস। বোঝা গেল আমি কোথায় থাকি। এই জায়গার লড়াইটা আমি আছি সবার সঙ্গে, কারণ এখানে রাজনৈতিক কোনো পরিচয় নাই কোনো ধর্মের। এই লড়াইটা হচ্ছে বাঁচার লড়াই, আর সেই বাঁচার লড়াইয়ে কিন্তু আমরা সবাই আছি একত্রিত। আর সেই লড়াইয়ের মাঝে যখন আমাকে ডাকা হয়, এই সমস্ত মা বোনেদের মাঝে গিয়ে সামান্য কিছু বলতে পেরেছিলাম, এবং তাদেরকে অবশ্যই বলেছি যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগতভাবে মানুষ লড়াই লড়ে। আসলে এই লড়াইটা অদ্ভুত চলছে, আপনাদের জানিয়েছিলাম, যদি না দেখে থাকেন আরও একবার দেখে নেবেন, যে উত্তপ্ত বাউরিয়া যেটা ছিল আমার প্রতিবেদন, সেখানে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে মানুষের ওপরে টর্চার হচ্ছে এখানকার ফোর্ট গ্লস্টারের সাধারণ মানুষের উপরে। তো সেই কোম্পানি গ্লস্টার জুট, সেই কোম্পানি ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিল আজ, কিন্তু সেখানে তারা আসতে পারেনি। একদিকে ত্রিপাক্ষিক বৈঠকে থাকার কথা ছিল এলাকার এক মন্ত্রীর, এবং তার সঙ্গে সঙ্গে এই মিল কর্তৃপক্ষ এবং তার সঙ্গে বাকি জনতার, কিন্তু দেখা গেল
দুটো পক্ষের কেউ এলো না, কিন্তু জনগণ এসে গেল। ওই মিটিংয়ে সবাই নিজের মতো করে বক্তব্য রেখেছে এবং তাদের সেই পরিস্থিতি কি হয়েছে এটা নিয়ে তারা বলেছে। আয়োজক যারা ছিল তারা কিন্তু এই আয়োজনটা করে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে মানুষ ঐক্যবদ্ধ। দুজন শ্রমিককে, তারা এই আন্দোলনে ছিল যেহেতু, তাদেরকে চার্জশিট দিয়েছে কোম্পানি, যেহেতু তারা কাজ করে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বলছে যে না, ওই দুজনের চার্জশিট যদি তুলে না নেওয়া হয় এবং একই রকম অত্যাচার যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ আগামী দিনে পথ অবরোধ করবে। বাংলার বুকে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এইদিকে নজর দেওয়া, কারণ এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। মিল কর্তৃপক্ষের যে শাসন, যেভাবে যে পরিকল্পনা বা যে কি বলবো নিষ্ঠুরভাবে যেভাবে অত্যাচার করছে, দমন পীড়ন নীতি চালাচ্ছে, তাতে কার্যত মানুষ ফুঁসছে। আর একটা কথা পরিষ্কার করে আমি আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে মানুষ যখন বুঝে যায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তারা লড়াইয়ের ময়দান থেকে সরে না। আর বাংলার মাটি লড়াইয়ের ঘাঁটি, এই লড়াই কিন্তু চলবেই। আর এই লড়াই শুরু হলো এবং ঐক্যবদ্ধ আজকে ফোর্থ ব্লাস্টারবাসী প্রত্যেকে, এবং প্রত্যেকেই চিন্তা করছে আগামী দিনে একদম আইনগতভাবে সমস্ত কিছু দেখার, এবং সামান্য কারোর ওপরে যদি আঘাত নেমে আসে তাহলে তার জন্য সম্মিলিতভাবে প্রতিবাদে নেওয়া। আচ্ছা বলুন তো আপনারা, মাথার ওপর থাকা ছাদ বাঁচানোর জন্য, পায়ের তলার জমি বাঁচানোর জন্য এই লড়াইটা সঠিক নাকি সঠিক নয় জানাবেন। যদি সেই কোম্পানির জায়গা হতো তাহলে তারা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারতো, কিন্তু তারা আইনগত দিকে কিচ্ছু ব্যবস্থা করতে পারে না। শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের মদতে, দালাল, অনেকেই বলেছে সেখানে দালাল একজন আছে, তার জন্য এই সমস্ত কিছু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে এবং এখানকার সাধারণ মানুষকে সত্যি ব্যতিব্যস্ত করে তোলা হচ্ছে। 2000-এর ওপরে বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 500-র ওপরে দোকানদার, সবাই কিন্তু একত্রিত হয়েছে। ভাবার বিষয় আছে আগামী দিন কিন্তু কি হবে। যাই হোক, এটা ছিল এখনকার রুদ্রবার্তা। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন, প্রতিবাদ করা উচিত নাকি জমি ছেড়ে দেওয়া উচিত। যারা যেখানে আছেন তারা কিন্তু একবার করে ভাববেন এই যেটা চলছে এটা আপনার এলাকাও চলতে পারে, তাই ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে, তাই না? আর শেষে জানাবেন আমি যে কথাগুলো বলেছি কথাগুলো কোথাও কি ভুল ছিল। ভালো থাকবেন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।